আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দেশের বাজারে সোনার দাম বেড়েই চলেছে। আজ থেকে সোনার দাম আবারও ভরিতে বাড়ল প্রায় 7,000 টাকা। সবথেকে ভালো মানের 22 ক্যারেট সোনার দাম 6,905 টাকা বাড়িয়ে 2,09,100 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দাম আজ থেকে কার্যকর হয়েছে। এ নিয়ে দেশের বাজারে টানা 3 দিন সোনার দাম বাড়ল। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেট ভরি প্রতি 1,99,594 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। যাত্রাবাড়ির পর এবার রাজধানীর মালিবাগে একটি শপিং মলের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে মালিবাগের ফরচুন শপিং মলে বিপুল এই স্বর্ণ চুরির ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত 3টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের 2 জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল এই স্বর্ণ চুরি করে। সম্পদ জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে 400 ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও 100 ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল। সেই সঙ্গে 40,000 টাকা নগদ অর্থ সেখানে মজুদ ছিল। চোরচক্র সবকিছু লুট করে নিয়ে গেছে। যথেষ্ট ভ্যালিড গ্রাউন্ড আছে সন্দেহ করার, যেহেতু এখানে সিকিউরিটি ছিলেন, রাতের বেলা যে ডিউটি থাকেন, তো সেটা আমরা খতিয়ে দেখবো যে আসলে সম্পৃক্ত ছিলেন কিনা। আর যে আমরা ফুটেজ পেয়েছি, সেই ফুটেজের সাথে যে ব্যক্তি দুজনকে আমরা দেখেছি, তার সাথে আমরা আমাদের টেকনোলজির মাধ্যমে যাদেরকে পাবো তাদের সাথে একটা ক্রস ম্যাচিং হবে, আমরা দেখবো। দর্শক, প্রতি বছর অক্টোবর মাসে পালিত হয়ে থাকে বাংলাদেশ মার্কেটিং ডে। তার ধারাবাহিকতায় এবারও 8মবারের মতো পালিত হবে দিবসটি। এবারের প্রতিপাদ্য বিষয় মার্কেটিং ওয়েলবিং। এ উপলক্ষে আগামী 16 এবং 17 অক্টোবর 2 দিনের কর্মসূচি পালন করবে মার্কেটার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। 16 অক্টোবর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট হাউসগুলোতে দিবসটি উদযাপিত হবে। 17 অক্টোবর বাংলা একাডেমি প্রাঙ্গণে হবে দিনব্যাপী অনুষ্ঠান, যেখানে দেশসেরা বিপণন এবং বিক্রয় পেশাজীবীরা অংশ নেবেন। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। বাংলাদেশ মার্কেটিং ডে আসলে কি এবং কেন এটি পালিত হয়ে থাকে, এর তাৎপর্য কি, এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন টিকে গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর মার্কেটিং মোহাম্মদ মোফাজ্জল হক। জনাব মোফাজ্জল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনাকে শুরুতেই যেটি জানতে চাইবো যে এই মার্কেটিং ডে শুরুটা আসলে কিভাবে, মানে কেন আসলে মার্কেটিং এর মতো একটি বিষয়কে দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং এর তাৎপর্য কি? ধন্যবাদ সাহেব আপনাকে এবং নিউজ 24 এর যারা আমাকে দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। মার্কেটিং ডে হলো বাংলাদেশের আমরা সবচেয়ে বেশি জনগোষ্ঠী যারা বিভিন্নভাবে সেলস মার্কেটিং এর সাথে রিলেটেড, কিন্তু আনফরচুনেটলি আমাদের কোনো সুনির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম ইতিপূর্বে ছিল না। তো 8 থেকে 7 বছর আগে আমরা ঠিক করেছি যে আমাদের বাংলাদেশের প্রায় 50 লক্ষ মানুষ আমাদের সেলস মার্কেটিং এর থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তো তাদের কল্যাণ এবং তাদের যে ভয়েস রেজ করার জন্য যে প্ল্যাটফর্ম, সেটা থেকেই আমাদের এই মার্কেটিং ডে বা মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরি করার যে আগ্রহ তৈরি হয়। এবং অনেকেরই এই জায়গাটাতে আগ্রহ ছিল যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন আমাদের মার্কেটিং এবং যারা সেলসে জড়িত আছে তারা, তো তাদের একটা সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম, তাদেরকে লার্নিং, তাদের যে ট্রেনিং, তাদের একটা কথা বলার জায়গা তৈরি করার যে অভিপ্রায়, সেখান থেকেই মূলত আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করি মার্কেটার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ। এটা একটা বিশ্বের একটা অন্যতম, আমি মনে করি একটা আকর্ষণের জায়গা। আমরা এই বাংলাদেশে প্রথমবার মার্কেটিং ডে আমরা উদযাপন করতে শুরু করি এবং এটার ধারাবাহিকতায় আমরা আজকে 8মবারের মতো শুরু করতে যাচ্ছে আগামী 16 এবং 17 2 দিন। তো 16 তারিখ যারা বিভিন্ন অর্গানাইজেশনে, ইনস্টিটিউশনে যারা পড়ছেন, যারা পড়াচ্ছেন, তাদের উদযাপন হবে এবং আমরা যারা
কর্পোরেট হাউসগুলো যারা মার্কেটিং এর সাথে জড়িত, সেলস এর সাথে জড়িত, তারা আমরা কর্পোরেট হাউসে উদযাপন করবো। এবং 17 তারিখ বাংলাদেশের বাংলা একাডেমিতে মহাসমারোহে আমাদের সবার একটা মিলন মেলা, এই মার্কেটিং ডে। যারা মার্কেটিং এর সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ সবাইকে নিয়ে আমরা গেট টুগেদার করবো, সেটাই হলো মার্কেটিং ডে। তো এই দিনে আমাদের অনেকগুলো সেগমেন্ট থাকবে। এটা হয়তো পরের প্রশ্ন আবার ক্লিয়ার করব। সেটা হলো আমাদের যারা মার্কেটার আছে তারা আসলে তাদের যে পেইনের জায়গাগুলো তাদেরকে কিভাবে আমরা তৈরি করব, ভবিষ্যৎ যারা মার্কেটিং আসতে চায় কেন আসবে, তারা আসার প্রয়োজনীয়তা কি, এগুলো নিয়ে সারাদিন বিভিন্ন সেশন থাকবে। আমাদের যারা মার্কেটিং এ বা সেলসে যারা জড়িত তারা বিভিন্নভাবে এটাতে উপকৃত হবে, এবং আমরা এটাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই। বাংলাদেশের এই মহতী উদ্যোগ প্রথমবারের মতো আমরা মার্কেটার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ গ্রহণ করেছে, সেটা চাই আমরা সারা বিশ্বে প্রচলন হোক। জি, এবারের মার্কেটিং দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মার্কেটিং ওয়েলবিং। এই মার্কেটিং ওয়েলবিং বলতে আসলে কি বোঝাচ্ছেন, এবং এই প্রতিপাদ্য থেকে আসলে মার্কেটারদের যারা মার্কেটিং এর সাথে জড়িত আছে বা যারা উদ্যোক্তা আছেন, যারা মার্কেটিং করে নিজেদের পণ্যটাকে বিপণন করছেন, তাদের জন্য আসলে কি করার হবে, এই প্রতিপাদ্য দিয়ে আসলে তাদের ওয়েলবিং কি হবে? ওকে, অত্যন্ত চমৎকার এবং সুন্দরপূর্ণ সাদা সাহেব। আমি আপনার মাধ্যমে, আপনার নিউজ 24 এর মাধ্যমে যেটা সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা এই প্রতিপাদ্যটা কেন নির্ধারণ করেছি। অ্যাকচুয়ালি একটা সময় ছিল আপনি শুধুমাত্র পণ্য প্রোডাকশন করবেন এবং বিক্রি করবেন, বাট বর্তমান সময়ে আপনি শুধুমাত্র প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করলে আপনার দায়িত্ব বা এটা সমাপ্ত হচ্ছে না। যেটা হলো আপনার মার্কেটিং যে ওয়েলবিং, সেটাকে দুইটা আসপেক্টে এটাকে বিবেচনা করা যেতে পারে। একটা হলো সাবজেক্টিভ আর একটা হলো অবজেক্টিভ। সাবজেক্টিভ হলো আপনি মার্কেটিং বা সেলসের পেশাটা কেমন, এটাতে আপনার স্যাটিসফ্যাকশন কেমন, এটাকে আপনি কি হিসেবে দেখছেন, সেটা হলো সাবজেক্টিভ আসপেক্ট। আর একটা হলো অবজেক্টিভ, যেটা হলো এই পেশার সাথে আপনার ডিগনিটি, আপনার আপনার স্যালারি, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন, সোশ্যাল কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন কিভাবে ড্রাইভ করছে, সেটা হলো আমাদের অবজেক্টিভ যে বিষয়টা আছে। তো আমরা এখানে দেখা গেল মার্কেটিং শুধুমাত্র পণ্য প্রোডাকশন করব এবং বিপণন করব, সেটার মধ্যে সীমাবদ্ধতা না। সীমাবদ্ধতা রাখলে আমাদের চলবে না, কারণ আমরা এখানে দেখতে হবে মার্কেটিংটা বা প্রোডাক্টের প্যাকেজিং থেকে, প্রকিউরমেন্ট থেকে শুরু করে, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে বিপণন পর্যন্ত, সেলস হয়ে বিপণন পর্যন্ত পুরো প্রসেসটাতে আমাদের প্রতিটা ধাপে ধাপে আমাদের ওয়েলবিং নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে করব? ধরেন আমার প্রথম কথা হলো আমার ইমোশনাল এই যে আসপেক্ট আছে, ইমোশনাল ওয়েলবিং, আমার ফিজিক্যাল ওয়েলবিং, আমার মেন্টাল ওয়েলবিং, সবকিছু কিন্তু আপনাকে এর মধ্যে নিশ্চিত করতে হবে। সেটা বর্তমান সময়ের দাবি। যেমন ধরেন একটা প্রোডাক্ট আপনি ম্যানুফ্যাকচারিং করলেন, কিন্তু এটা সমাজের কোনো কল্যাণ বয়ে আনবে না। এই প্রোডাক্ট, এই বিপণন, এই মেসেজ, সেগুলো যদি সোসাইটির যদি কোনো কল্যাণ যদি বয়ে না আনে, সেটা কিন্তু প্রপার মার্কেটিং হবে না। সেটা কিন্তু এখন সময়ের দাবি। আপনি একটা প্রোডাক্ট শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করে যে কোনো নেগেটিভ প্রোডাক্ট, নেগেটিভ মার্কেটিং আপনি করতে পারবেন না। এগুলো বর্তমানে আমরা ডিসকারেজ করছি। আমরা মার্কেটিং ডে এর মাধ্যমে আমরা বলতে চাচ্ছি হলো আমাদের টোটাল বিজনেস সাইকেলে যারা যারা ইনভলভ আছে, যতগুলো স্টেক হোল্ডার আছে, তারা সবাই প্রতিটি ক্ষেত্রে আমাদের যে ফিজিক্যাল ওয়েলবিং নিশ্চিত করতে হবে, আমাদের মেন্টাল ওয়েলবিং নিশ্চিত করতে হবে, আমাদের ইমোশনাল ওয়েলবিং নিশ্চিত করতে হবে। এরকম প্রতিটা সেক্টরে আপনাকে আপনার যে মেসেজটা, যদি প্রমোশনের কথা চিন্তা করি, আপনি যে মেসেজটা দিচ্ছেন সেটা আমাকে ইমোশনালি কতটুকু অ্যাটাচ করছে, আমার ফিজিক্যালি এটা কতটুকু কনভিনিয়েন্ট, আমার যে মেন্টাল এটা কতগুলো, কোন প্রত্যেকটা দিক আপনাকে এখন বিবেচনায় নিতে হবে। এটা এখন সময়ের দাবি, এটা এবং জনগণের আকাঙ্ক্ষা, এটা এবং প্রোডাক্ট মার্কেটিং, এটা প্রতিটা ক্ষেত্রে আপনাকে মেনটেন করতে হবে। আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে জেনেতনভাবে বাজারে ছেড়ে দিলেন, এটা কিন্তু বর্তমান ডিমান্ড করে না। এখন মানুষের কল্যাণে, সোসাইটির কল্যাণে, মানুষের স্বাস্থ্যের কল্যাণে আপনাকে ভাবতে হবে। এটাই হলো মূল প্রতিপাদ্য। এবং আমরা সবাইকে, যারা যারা মার্কেটিং ইনভলভ আছে, যারা মার্কেটিং নিয়ে ভাবছেন, কাজ করছেন, পড়ছেন, পড়াচ্ছেন, সবাইকে আমরা বলবো যে আমাদের যেন প্রত্যেকটা সেক্টরে যেন মার্কেটিং ওয়েলবিং নিশ্চিত করা হয়। জি, বলা হয়ে থাকে আসলে বর্তমান সময়ে যদি আমরা আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলি, আসলে কোন জায়গা থেকে ইনভেস্টমেন্টের সবচেয়ে বেশি রিটার্ন আসে, সেটি বলা হয়ে থাকে মার্কেটিং কিংবা অ্যাডভার্টাইজমেন্ট। সেই জায়গাটাতে আমাদের যেসব ব্র্যান্ডগুলো আছে, আমাদের দেশীয় ব্র্যান্ড, তারা কি আসলে সঠিক পথে আছে, নাকি তাদের আসলে আরও অনেক কিছু করার আছে, ঘাটতি আছে? মানে ইন্টারন্যাশনালি যেসব ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড তৈরি হয়েছে, তারা যে ধরনের মার্কেটিং করছে তার সাথে কি আমরা আসলে অ্যালাইন হতে পারছি কিনা?
না, বিভিন্ন আসপেক্টে হ্যাঁ, আমাদের অনেকগুলো ব্র্যান্ড এখন বিশ্ব দরবারে আপনি সুনামের সহিত আপনি লিড করছে আমরা বলতে পারি। সে জায়গা থেকে আমরা এখনো ধরেন আমাদের দেশ 52-53 বছর বা 55 বছরের একটা দেশ। আমরা নতুন করে আমাদের যে মার্কেটিং এর যে বিভিন্ন দিক, এখানে হ্যাঁ আমাদের অনেকগুলো দুর্বলতা এখনো আছে, অনেক জায়গায় ডেভেলপ করার সুযোগ আছে। তো এমআইবির আসলে প্রতিষ্ঠা মূলত এই জায়গা থেকেই, যে আমরা আমাদের মার্কেটিং এটাকে সঠিক জায়গায় করছে কিনা, আমাদের স্টুডেন্ট এবং আমরা সেভাবে স্টুডেন্টদের তৈরি করতে পারছি কিনা, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি যেভাবে চাই মার্কেটার যেভাবে তৈরি হোক, আমরা ইনস্টিটিউশন গুলো সেভাবে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে কিনা। সেই জন্য ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউশন একটা বড় ধরনের কোলাবোরেশন দরকার আছে। আমরা সেটাও নিয়ে কাজ করছি। হ্যাঁ, অনেকগুলো বিশ্বের মধ্যে অনেকগুলো নতুন ট্রেন্ড আমাদের মার্কেটিং এ চালু হয়েছে। তো সেগুলো আমরা কিভাবে অ্যালাইন করতে পারি বাংলাদেশের সাথে। আর বাংলাদেশের অনেকগুলো প্রোডাক্ট এখন অত্যন্ত ভালো করছে। কোনো কোনো জায়গায় আমরা বলবো এটা অ্যালাইন আছে, আরো ডেভেলপ করার সুযোগ আছে। সেই জন্য আমাদের এখানে অনেকগুলো উইং আছে, দেখবেন আমাদের এমআইবি তে আমাদের একটা গবেষণা সেল আছে, তারা সেটা নিয়ে কাজ করবে। আমাদের ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউশন যে কোলাবোরেশন, সেটা নিয়ে একটা সেল আছে, সেটা নিয়ে তারা কাজ করবে। তো আমরা একটা আমাদের মার্কেটিংকে এবং শুধুমাত্র প্রোডাক্ট এবং প্রোডাক্টের ক্ষেত্রে না, আমরা বাংলাদেশের মার্কেটিং এর ক্ষেত্রেও এমআইবি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আগামীতে। বাংলাদেশ মার্কেটিং ডেতে আসলে এই যে যেটা পালন হচ্ছে বাংলাদেশ থেকে, এটি আসলে অবশ্যই একটা বড় উদ্যোগ। এটি বিশ্বব্যাপী বাংলাদেশের ইমেজকে আসলে কতটা পজিটিভলি উপস্থাপন করবে? আর যদি আমি বলতে চাই যে বিশ্বের অন্যান্য দেশে কি এই ধরনের দিবস পালন হয়ে থাকে কিনা, নাকি বাংলাদেশই আসলে এই জায়গাটাতে পায়োনিয়ার ভূমিকা রাখছে? হ্যাঁ, আমরা এটা দাবি করছি যে বাংলাদেশে এত বড় পরিসরে প্রায় ধরেন আমাদের কয়েক মিলিয়ন লোক আমাদের সাথে সম্পৃক্ত হয় এই বাংলাদেশ মার্কেটিং ডেতে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। অনলাইন এবং অফলাইনে এরা বিপক ব্যক্তিক মানুষের সমাগম এখানে ঘটে। তারা আমরা দাবি করছি বাংলাদেশে এটা প্রথম উদ্যোগ, এবং এটাকে বিশ্বের দরবারে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমাদের একটা ইন্টারন্যাশনাল সেল আছে, তারা কাজ করবে এটা নিয়ে, এটাকে কিভাবে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়া যায় এবং বিশ্বের মার্কেটার যারা আছে তাদের কিভাবে কিভাবে সম্পৃক্ত করা যায়, আমরা সেটা নিয়ে কাজ করব। হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু আমরা প্রথম উদ্যোগ নিয়েছি, আমাদের চেষ্টা থাকবে এটা বাংলাদেশের প্রথম উদ্যোক্তা হিসেবে আমরা যেন এটা স্বীকৃতি আদায় করতে পারি। জি, অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে সবসময় একদিকে আমরা দেখি আমাদের যারা গ্রাজুয়েট বের হচ্ছেন প্রতি বছর, সেখানে একটা বড় সংখ্যক শিক্ষিত বেকার রয়ে যাচ্ছে যারা আসলে কাজ পাচ্ছেন না। অন্যদিকে আমরা যখন ইন্ডাস্ট্রির পিপলদের সাথে কথা বলি, তারা বলছে তারা তাদের চাহিদা মতো সেই জনবল পাচ্ছেন না। এই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা মিসম্যাচ, এই মিসম্যাচটাকে আরও বেশি এইটিকে, এই মিসম্যাচটাকে যাতে কমানো যায়, দূরত্বটা কমানো যায়, ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে যে সংযোগ করার ক্ষেত্রে কি এই মার্কেটিং ডে ভূমিকা পালন করতে পারে? হ্যাঁ, এটা অত্যন্ত চমৎকার এবং আমি মনে করছি এটা খুবই রিলেভেন্ট প্রশ্ন। আমরা এটা কিন্তু খুব ফিল করছি। আমাদের বাংলাদেশের ধরেন ইনস্টিটিউশন গুলো যে পরিমাণ আমাদেরকে ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছে, আর আমরা আপনি প্রশ্নের মধ্যেই বলেছেন যে আমরা ইন্ডাস্ট্রি গুলো যে পরিমাণ আমরা প্রপার বা দক্ষ জনশক্তির যে ক্রাইসিস আমরা ফিল করছি, সেই জায়গাটাতে এমআইবি একটা বড় ধরনের ব্রিজিং এর কাজ করছে। আমরা বলেছি একটু আগেই যে আমরা ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউশনের একটা কোলাবোরেশনের জায়গা আমরা তৈরি করার চেষ্টা করছি, যাতে করে ধরেন আমি যে কথা সব সময় বিভিন্ন ইনস্টিটিউশনে বা বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ফোরামে আমি কথাটা বলছি, যে বাংলাদেশে ধরেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে। হোয়ারেস এই মার্কেটিংটাকে একটা বড় অংশ হলো আমাদের সেলস। তো সেলস এর কোনো ডিপার্টমেন্ট, সেলস ম্যানেজমেন্টের কোনো ডিপার্টমেন্ট এখনো চালু হয় নাই বাংলাদেশে ওইভাবে। তো আমরা আশা করব যে আমরা এমআইবি সেটা নিয়ে কাজ করছে, যে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে সেলস ম্যানেজমেন্টটা চালু করা যায় কিনা। এতে করে যেটা হচ্ছে, বা যারা 4 বছর ধরেন মার্কেটিং করে আসতেছে, তারা মার্কেটিং এর যে 4P নিয়ে যেভাবে কাজ করছে, সেক্ষেত্রে সেলসটাকে তারা কিভাবে ইনভলভ করা যেতে পারে। হয়ারাস একটা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় রেভিনিউ ড্রাইভিং ফোর্স হলো আমাদের সেলস টিম। তো সেলস টিমের সেই আনুষ্ঠানিক শিক্ষাগুলো কিন্তু বাংলাদেশে ভাবে নাই। আমরা আমাদের ছেলেদেরকে ট্রেনিং এবং বিভিন্নভাবে প্র্যাকটিক্যাল ওয়ার্কের মাধ্যমে আমরা শেখাচ্ছি। যখন একজন মার্কেটিং এর ছেলে যখন পাশ করে যখন সে সেলস আসে, সে কিন্তু কালচারালি শকড হয়ে যায়। সে কিন্তু মূলত সেলসে কাজ করার জন্য, ডোর টু ডোর ওয়ার্ক করার জন্য, ম্যান টু ম্যান কমিউনিকেট করার জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকে না। তো এটা একটা বড় গ্যাপ আমাদের কাছে উপলব্ধি হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে হলো সেলস টিমের ক্ষেত্রে আমরা সেই ধরনের দক্ষ জনশক্তি যা প্রিপেয়ার আমরা স্টুডেন্ট কিন্তু পাই না। তো সেটার জন্য আমরা দাবি তুলেছি গত কয়েক বছর ধরে
এবং এমআইবি সেটা নিয়ে কাজ করবে আগামীতে। এবং আমি আশা করছি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে সেলস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই সবাই উদ্যোগ নেবে। কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা ইউনিভার্সিটির সাথে আমাদের কথা হচ্ছে, তারা কিছু কিছু শর্ট কোর্স চালু করেছে। আমরা মনে করি এটাতে লং কোর্স এবং অনার্স মাস্টার্স কোর্স চালু করা দরকার, যাতে আমরা দক্ষ জনশক্তি মার্কেটিং এ যেমন, ব্র্যান্ডিং এ যেমন, সেলসে তেমন, ডিস্ট্রিবিউশনে তেমন যেন আমরা দক্ষ জনশক্তি পাই। কারণ দিন শেষে রেভিনিউ জেনারেট করছে কিন্তু আমাদের সেলস ফোর্স। রাইট। সেক্ষেত্রে আমরা যদি দক্ষ জনশক্তি পাই আর একটু বেটার পাই, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে এবং সবচেয়ে বেশি জনশক্তি যেখানে কাজ করার সুযোগ আছে সেখানে তারা নিজেদেরকে ইনভলভ করতে পারবে। এটি নিঃসন্দেহে অনেক ভালো উদ্যোগ। তবে একটি বিষয় একটু জানতে চাইবো যে আমাদের এখন যে একাডেমিতে যে মার্কেটিং সাবজেক্টটা পড়ানো হচ্ছে, এই মার্কেটিংয়ের উপর আমরা জানি অনার্স মাস্টার্স পড়ানো হচ্ছে, কিন্তু মার্কেটিং আসলে যেভাবে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, ডাইনামিক মার্কেটিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রযুক্তির কল্যাণে বা এআই চলে এসছে, সব কিছু মিলিয়ে এর সাথে তাল মিলিয়ে আমাদের একাডেমিক যে পড়াশোনা সিলেবাস, সেখানে কি ওই অ্যাডজাস্টমেন্টটা কি হচ্ছে, বা আমাদের শিক্ষার্থীরা কি মানে একেবারে লেটেস্ট যেসব পলিসিগুলো আসছে, মার্কেটিংয়ের যেসব টুলস বা যে ধরনের মার্কেট টেকনিক এখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হচ্ছে, সেই জায়গাটা থেকে আপনার কি মনে হয় যে আমাদের কারিকুলাম বা বইপত্রগুলোতে আর একটু পরিবর্তন করা দরকার, আপডেট করা দরকার? না, ডেফিনেটলি এটা তো খুবই মানে এটা সময়ের দাবি এই মুহূর্তে। আমরা মনে করছি হলো, ধরেন বাংলাদেশ এই মার্কেটিং হলো পৃথিবীর সবচেয়ে ডাইনামিক একটা সাবজেক্ট, যেটা ধরেন আমরা যে 8-10 বছর আগে যে বইগুলো পড়েছি এগুলো টোটালি অবসলিট, এই বইগুলোর কোনো প্রয়োজনীয়তা এখন নেই। তো এরকম এটা ডাইনামিক সাবজেক্ট। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির সাথে, ইন্ডাস্ট্রির ডিমান্ডের সাথে ম্যাচ করে বা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে মার্কেটিং টুলস যদি আমরা ইন্ট্রোডিউস করতে চাই, আমাদের অনেক বেশি বেশি এআই এর ব্যবহার এখানে করতে হবে। এবং এআই এর ব্যবহার করতে গেলে কোন টুলসটা বেশি জরুরি সেটার উপর লার্নিং দরকার আছে। হ্যাঁ, এটা এটা খুবই জরুরি। আমরা ফিল করছি এটা, যে আমাদের যারা মার্কেটিং, আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিসিং মার্কেটার যারা আমরা, এবং যারা স্টুডেন্ট যারা বর্তমানে, এবং যারা ইন্ডাস্ট্রি যারা পড়াচ্ছেন, যাদের রিকোয়ারমেন্টস তৈরি হচ্ছে, এই 4টা গ্রুপের মধ্যে একটা ব্রিজিং দরকার। এবং এই ডিসকাশন আমরা এমআইবি অলরেডি শুরু করেছে। আমরা আশা করছি অচিরেই একটা আমরা ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউশনের মধ্যে একটা ব্রিজ তৈরি হবে, এবং ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টস অনুযায়ী ইউনিভার্সিটিগুলো, ইনস্টিটিউশনগুলো চিন্তা করবে, আমরা সে আশা ব্যক্ত করছি। এবং সে আমরা এই আপনার আজকে News24 এর মাধ্যমে আমরা সেই মেসেজটাই দিতে চাই যে আমাদের ইনস্টিটিউশনগুলো যেন আমাদের কালের চাহিদা অনুযায়ী আমাদের যে বিভিন্ন ধরনের টুলস এর ব্যবহার, এআই এর ব্যবহার যেন তারা নিশ্চিত করে, সে ব্যাপারে আমরা আশা ব্যক্ত করছি। এবং আমরা এটা নিয়ে এমআইবি কাজ করবে খুব শীঘ্রই। আপনি মার্কেটারদের পেইনের কথা বলছিলেন, এই জায়গাটাতে আসলে এই মুহূর্তে যারা মার্কেটে কাজ করছেন, মার্কেটার যারা আছেন, তাদের সবচেয়ে বড় পেইনের জায়গাটা কোনটা, এবং সেটাকে আপনারা অ্যাড্রেস করেছেন কিনা, বা সেখানে কাজ করার কাজ শুরু করেছেন কিনা এমআইবির পক্ষ থেকে? হ্যাঁ, সবচেয়ে বড় পেইন হচ্ছে হলো, ধরেন আমরা বিভিন্ন ফোরামে বলছি যে যারা সেলসে কাজ করছে, বিশেষ করে সেলস, ব্র্যান্ডস অ্যান্ড ডিস্ট্রিবিউশন যারা কাজ করছে, এদের আসলে কোথাও একাডেমিক শিক্ষার কিন্তু যথেষ্ট সুযোগ নাই। তো মার্কেটার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ, এমআইবি যাকে আমরা সংক্ষেপে বলছি, তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, এবং বিভিন্ন ফোরাম যারা আছে, যারা ট্রেনার আছে, দক্ষ ট্রেনার আছে, তাদেরকে দিয়ে আমরা অনেকগুলো বছরে আমাদের ক্যালেন্ডার চালু করেছি, যারা অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে আমাদের এই প্রশিক্ষণগুলো গ্রহণ করতে পারবে। মেইন কথাটা থাকে হলো আমাদের তারা প্রশিক্ষণের অভাব এবং তাদের প্রস্তুতির অভাব। যেমন ধরেন যারা সেলসম্যান হয়, আমি আবার বলছি এবং জোর দিয়ে বলছি, একটা কোম্পানির সবচেয়ে বড় স্ট্রাইকিং ফোর্স বলে যদি বলে, ইফেক্টিভ ফোর্স এবং রেভিনিউ জেনারেটিং ফোর্স হলো আমাদের সেলস টিম। তো সেলস টিমের আসলে প্রপার প্রশিক্ষণ, তাদের প্রপার একাডেমিক শিক্ষা, তাদের যে প্রিপারেশন, সেই জায়গাটাতে আসলে এটাই তাদের বড় পেইন। যেহেতু সে এটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে না, যখন হঠাৎ করে সে তাকে ডোর টু ডোর কাজ করতে হয়, 1-to-1 কমিউনিকেট করতে হয়, তখন সেই জায়গাটাতে সে শকড হয়। তো এই শকিং ইয়েটা যাতে না থাকে তার মধ্যে, সেই জন্য মেন্টাল প্রিপারেশন নিতে পারে। হ্যাঁ, আমি সেলসের কাজে যাচ্ছি, এটা ওয়ান অফ দ্য টাফ জব। পাশাপাশি এটা হলো সবচেয়ে বেশি উৎসাহের জায়গা। অনেকগুলো মানুষের সাথে, অনেকগুলো কমিউনিটির সাথে, অনেকগুলো নতুন নতুন প্রবলেম ডেলি ফেস করার যে সুযোগ বা অপরচুনিটি যেটা তৈরি হয়, সেটা একমাত্র সেলসে হয়। তো এই যে সে যেন কালচারালি বা মেন্টাল যে শকিং যে বিষয়টা থাকে, সেটা যেন সে না হয়,
তার জন্য যদি সে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এবং সে যদি ফিল করে যে আমার এই কাজটা হবে খুবই রেসপেক্টিভ একটা জব এবং এটার জন্য আমার কোম্পানিকে রেভিনিউ জেনারেট করতে পারি এবং কোম্পানি যদি রেভিনিউ জেনারেট হয় যথাযথ সেলস যদি জেনারেট করতে পারে, কোম্পানি ভালো থাকে, কোম্পানি ভালো থাকলে প্রপার সে ট্যাক্স দিতে পারে, ট্যাক্স দিতে পারলে আমার দেশ ভালো থাকে। এই যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ থেকে যে তার যে চিন্তা করার যে মানসিকতা, এটা যদি আমরা তৈরি করে দিতে পারি ফ্রম দ্য ভেরি বিগিনিং স্টুডেন্ট লাইফ থেকে, তাহলে কিন্তু সে ওই যে বললাম ওয়েলবিং এর জায়গা থেকে সে নিজেকে অনেক স্ট্রং ফিল করতে পারবে। তো এটা যদি আমরা করতে পারি, আমরা ভাবছি, অবশ্যই আমরা এটা নিয়ে কাজও করছি প্রতি বছর আমাদের ক্যালেন্ডার থেকে ছেলেদেরকে তৈরি করার জন্য, এবং ইন্ডাস্ট্রিগুলো ইনস্টিটিউশনের সাথে আমরা কিভাবে ব্রিজিং করতে পারি, তাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে পারি, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আগামীতে আরো ভালো কাজ হবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ, আমরাও আশা করছি। আমরা আলোচনার প্রায় শেষের দিকে একটু জানতে চাইবো যে মার্কেটিং ডেতে এবার আসলে কি কি থাকছে। আপনি ছোট করে বলেছেন, একটু বিস্তারিত জানতে চাই যে মানে বিশেষ করে কর্পোরেট হাউসগুলোতে বা স্কুল কলেজগুলোতে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বলছিলেন কি আয়োজন থাকছে সেখানে, একটু বিস্তারিত যদি বলেন। 16 তারিখ যেটা থাকছে, 16 তারিখ থাকছে হলো আমাদের প্রত্যেকটা মার্কেটের রিলেটেড যারা ইনভলভ আছে, মার্কেটে ইনফ্যাক্ট পুরো কোম্পানি ইনভলভ কোনো না কোনো ভাবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইনভলভ থাকে। তো সবাইকে আমরা বলছি হলো কর্পোরেট হাউসে যারা কাজ করছেন তারা আমাদের সুনির্দিষ্ট লোগো আছে মার্কেটিং দের, 8 মার্কেটিং দের লোগো এবং ব্যানার আমরা সাপ্লাই করেছি, সেটা দিয়ে তারা কেক কেটে উদযাপন করবে হলো তাদের ইন হাউস, তাদের কর্পোরেট হাউসগুলোতে। এবং বিশ্ববিদ্যালয়গুলো তাদের ডিপার্টমেন্ট, মার্কেটিং এর সাথে জড়িত ডিপার্টমেন্ট তারা উদযাপন করবে। এবং সাথে সাথে বিভিন্ন ধরনের ওয়েবিনার আমরা কাজ করছি, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে তারা ওয়েবিনারগুলোতে তারা অংশগ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে তারা, আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মতামত দিবেন তাদেরকে হাউ টু প্রিপেয়ার দেমসেলস, এটা তারা কিভাবে প্রস্তুতি নেবে। এটা হলো 16 তারিখের ঘটনা। এবং 17 তারিখে আমরা যেটা করব, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী বিভিন্ন সেশনে এটা বিভক্ত থাকবে। আমাদের স্টুডেন্টদের জন্য একটা সেশন আছে, আমাদের প্র্যাকটিশনারদের জন্য একটা সেশন আছে, এবং আমাদের যারা এক্সপার্ট আছেন ইন্ডাস্ট্রিতে তারা সবাই আসবেন এবং তারা তাদের বিভিন্ন প্যানেল ডিসকাশন হবে। এতে করে আমাদের স্টুডেন্টরা এবং আমাদের যারা প্র্যাকটিশনার যারা আছেন তারা বিভিন্নভাবে উপকৃত হবেন। এবং অফকোর্স এখানে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট এবং বিভিন্ন ধরনের এক্সিবিশন এবং বিতর্ক, রম্য বিতর্ক সবকিছুই থাকবে। ইটস এ কমপ্লিট প্যাকেজ। আমরা বলছি হলো এটা মার্কেটারদের একটা আনন্দদায়ক একটা মিলন মেলা। যে অবশ্যই আমরা আশা করি যে এই মার্কেটিং ডে সফল হবে ইনশাআল্লাহ, এবং আপনারা এই মার্কেটিং ডের যে কার্যক্রম সেটিকে সারা বছর ব্যাপী যাতে ইন্ডাস্ট্রি এবং মার্কেটারদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন সেই প্রচেষ্টা থাকবে, এবং এটিকে যাতে আন্তর্জাতিক মণ্ডলে নিয়ে যাওয়া যায় সেই জায়গাটাতে আপনারা কাজ করবেন সেই আশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোফাজ্জল হক আমাদের সাথে আজকে বিজনেস আওয়ারে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আমি নিউজ 24-কেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মেসেজগুলো আপনাদের মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারলাম এবং আপনাদের অংশগ্রহণ আমরা কামনা করছি। যারা এই যে নিউজ চ্যানেল বলেন, ডিজিটাল বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সবাই কিন্তু থাকবে ওই দিন, আপনারাও থাকবেন। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এখানে শেয়ার করবেন। আমাদের মিডিয়ার জন্য আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, তারা এটা নিয়ে কাজ করছে। মিডিয়ার মার্কেটিংটা আসলে আমরা কিভাবে ইনভলভ করতে পারি সেটাও আপনার মাধ্যমে, নিউজ 24 এর মাধ্যমে সমস্ত দর্শক এবং শ্রোতাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানাই এবং আশা করছি আপনারাও এমআইবির মেম্বার হয়ে যাবেন সবাই এবং আমাদের এমআইবির যে ফ্যাসিলিটিগুলো সেগুলো এনজয় করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এর সাথে সময় হচ্ছে বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত আরও একবার বিজনেস আওয়ারে।
ভবিষ্যতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার এনবিআর এর নিয়মিত আয়োজন মিট দ্য বিজনেস অনুষ্ঠানে ব্যবসায়ীদের সাথে আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে কর আদায় করা হচ্ছে। বাণিজ্য সহজীকরণ এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রতি মাসের দ্বিতীয় বুধবার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান। চলতি মাসের সেই আয়োজনে আলোচনায় অংশ নেন ফরেন ইনভেস্টর, চেম্বার অফ কমার্স, এফআইসিসি প্রতিনিধিরা। এ সময় পণ্য আমদানি রপ্তানিতে বাড়তি শুল্কের চাপ, একই পণ্যে একাধিক শুল্ক ও পণ্য খালাসে কাস্টমসের অসহযোগিতার অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। আমাদের কারোরই এক্সপোর্ট কিন্তু মোর দ্যান 50% না, আমাদের এক্সপোর্ট 10-20%ই হয়, আর বাকিগুলো ডোমেস্টিক সেলস হয়। এখানে একটা কম্বিনেশন আছে যেখানে এক্সপোর্ট আসলে বড় মানে সারপ্লাস করছে না আমাদের ডোমেস্টিক। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের সাথে পাওয়ার সেগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে তাদের প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কর আদায় করা হচ্ছে। তবে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে কর আদায় না করার নির্দেশনা দেন তিনি। বলেন, অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি যারা বিজনেস করতে আসছে তারা যাতে করে শান্তিমতো সুন্দরভাবে তাদের বিজনেস করতে পারে, যেন হেজারটা না। আর আমরা আমাদের রেভিনিউ কোথাও ফাঁকি হচ্ছে। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ব্যবসায়ীদের ঢালাওভাবে কর ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কর অব্যাহতির সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। আপনাদের যেটা বলছি, আপনারা কমপ্লেন করেন, বেশি ট্যাক্স নেওয়ার জন্য কে বলছে? আমার যেটা ন্যায্য আমি সেটা নেব। আমার ভ্যালুয়েশন বাড়িয়ে দিয়ে বেশি ট্যাক্স নেওয়ার দরকার নেই। এনবিআর কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। যেটা আগে আমরা দিতাম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশি পণ্যের জন্য পশ্চিমা বিশ্বের বিকল্প বাজার হতে পারে সৌদি আরব। 3 দিনের সৌদি বাংলাদেশ বিজনেস সামিটে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে জানালেন সৌদি আরব বাংলাদেশ চেম্বারের সভাপতি আশরাফুল আলম চৌধুরী। এ সময় বাংলাদেশে খাদ্যপণ্য এবং পানীয় শিল্পে সৌদি বিনিয়োগ করার কথা জানান সৌদি উদ্যোক্তারা। সৌদি বাংলাদেশ বিজনেস সামিটের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হলো। উদ্যোক্তারা বলছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশি পণ্যের জন্য সৌদি আরব হতে পারে পশ্চিমা বিশ্বের কার্যকর বিকল্প। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বিজনেস সামিট পরবর্তী এক সংবাদ সম্মেলনে সৌদি আরব বাংলাদেশ চেম্বারের সভাপতি জানান, দেশের তথ্য প্রযুক্তি, ডিজিটাল, ফাইন্যান্সিয়াল সেক্টর সহ 5টি খাতে সৌদি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেকনোলজি ট্রান্সফার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইসব ক্ষেত্রে ওনারা খুব আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ ওনাদের সাথে যুক্ত হয়ে এইসব ক্ষেত্রে যাতে করে অবদান রাখতে পারে, সে ব্যাপারে ওনাদের একটা আগ্রহ আমরা দেখছি। ওনারা এই গত দুদিনে অনেক মার্কেট রিসার্চও করেছেন যে এখানে দাম কত, এখানে একটা খাবারের দাম কত, এখানে একটা কফির দাম কত, এখানে একটা জুসের দাম কত, সৌদি আরবের কি দাম, সেগুলি সব ওনারা কিন্তু ওনাদের মতো করে ওনারা অ্যানালিসিস করে ফেলেছেন। এই সময় সৌদি প্রতিনিধিরা জানান, মুসলিম ভ্রাতৃত্বের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ আছে। বিশেষ করে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সংখ্যক কর্মী কাজ করে। যৌথ বিনিয়োগের মাধ্যমে এসব কর্মীকে প্রশিক্ষিত করা গেলে উভয় দেশই লাভবান হবে বলেও জানান সৌদি আরবের উদ্যোক্তারা। We are going to invest with the food and beverage, coffee shops, and fast food and everything. Then, inshallah, agriculture. বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের বিনিয়োগকারীদের মধ্যে নিবিড় যোগাযোগ তৈরির লক্ষ্যে শিগগিরই সৌদি আরবে শোকেস বাংলাদেশ করার পরিকল্পনার কথা জানান চেম্বারের সভাপতি আশরাফুল হক চৌধুরী। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, সৌদি আরবের সাথে বাংলাদেশের এই নতুন বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে পারলে নিশ্চয়ই বাংলাদেশ রপ্তানিতে বিশেষ করে আরও অনেক বেশি বৈচিত্র্য আনার সুযোগ রয়েছে, যেটি চেষ্টা অনেক বছর ধরে হচ্ছে। দর্শক, এবারে আমরা একটু দেখে নিতে চাই যে বাংলাদেশের যেসব প্রধান পত্রিকা, সে পত্রিকাগুলোতে ব্যবসায়িক সংবাদের কি শিরোনাম হয়েছে আজকের দিনের, আমরা একটু দেখতে চাই। শুরুতেই কালের কণ্ঠ।
কালের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি বিপন্ন ব্যবসা বিনিয়োগ কর্মসংস্থান শঙ্কায় ব্যবসায়ী উদ্যোক্তারা, তারা আসলে এটি একটি বিশেষ রিপোর্ট করেছে এবং সেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে ব্যবসায়ীরা কি কি সংকটে আছে। বিশেষ করে কারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব বেড়েছে 3.7%, উচ্চ সুদ হারের কারণে এখন ঋণ প্রবৃদ্ধি সবচেয়ে বেশি 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এ ধরনের বেশ কিছু সমস্যার কথা তুলে এনেছে এবং ব্যবসায়ী এবং উদ্যোক্তারা বলেছেন আসলে সেই সমস্যার সমাধানে কি করণীয়। পরের সংবাদটি আমরা দেখতে চাই। প্রথম আলোর শিরোনাম, বেসরকারি ঋণ প্রবৃদ্ধি 22 বছরের মধ্যে সর্বনিম্ন, যেটি আমি বলছিলাম যে কালের কণ্ঠের রিপোর্টে একটি সমস্যা হিসেবে সেখানে চিহ্নিত হয়েছে। কেন সর্বনিম্ন, তার পেছনে বড় কারণ হচ্ছে সুদের উচ্চ হার এবং বিনিয়োগের স্থবিরতা, সেটিও একটি বড় কারণ। রাজনৈতিক সরকার আসার অপেক্ষায় অনেকে আছেন, সবকিছু মিলিয়ে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি কমে গেছে। প্রথম আলোর আরও একটি শিরোনাম, 9 আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন হচ্ছে। এটি আসলে যেসব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে তাদের অনিয়ম এবং বিশেষ করে খেলাপি ঋণ 90% বেশি চলে গেছে যেসব প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানগুলোকে আসলে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরের সংবাদটি বাংলা নিউজের শিরোনাম, আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ আদালতে রিট করে খেলাপিদের আবার ঋণ নেওয়ার পথ বন্ধ হচ্ছে। এটি আসলে একটি ভালো উদ্যোগ, কারণ উচ্চ আদালতে আমরা দেখতে পাচ্ছি যে যারা খেলাপি হচ্ছে তারা বারবার আদালতে যাচ্ছেন এবং আদালতে গিয়ে তারা স্থগিতাদেশ আনছেন এবং পরবর্তীতে আবারও ঋণ নেওয়ার পথটা তারা খুলে যাচ্ছে, সে পথটি বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শিরোনাম করছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক। বাংলাদেশের একটি বড় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান, তারা বলছে তারা আসলে ডিজিটাল ব্যাংক নিতে চায়, সেজন্য তারা আবেদন করেছে। পরের সংবাদটি ডেইলি স্টার বিজনেস পাতায় তারাও করেছে, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও বিকল্প পথে সচল বাংলাদেশের পোশাক রপ্তানি। আপনারা জানেন যে ভারত আসলে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জন্য, কিন্তু বিকল্প পথে চলছে, অর্থাৎ বিশেষ করে বিমানে বিভিন্নভাবে আসলে রপ্তানি চলছে। বণিক বার্তার শিরোনাম, ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল তথ্য এবং প্রতারণার ঝুঁকিতে বিনিয়োগকারীরা। বিশ্ব বিনিয়োগ সপ্তাহের আলোচনায় বক্তারা এই কথা বলছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে নানান ধরনের ভুল তথ্য এবং প্রতারণার দিচ্ছেন বিনিয়োগকারীরা, বিশেষ করে এই যে নানানভাবে প্রলোভন দেখিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য প্রলুব্ধ করা হচ্ছে, সেখান থেকে বিরত থাকার জন্য কিন্তু বিএসইসির পক্ষ থেকে বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে। সেই জায়গাটাতে আবারও সচেতন করেছেন আলোচকরা। এই ছিল আমার হাতে পত্রিকার যেসব বাণিজ্য শিরোনাম। এবারে চলে যাচ্ছি শেয়ার বাজারের খবরে। শেয়ার বাজারের সবশেষ লেনদেন পরিস্থিতি জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে চাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লেনদেন চলছে নেতিবাচক ধারায় এবং আমরা এখন কিন্তু বাজারে দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে ওঠানামা, অর্থাৎ কখনো বাড়ছে কোনো দিন করছে। এটি খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে বিশ্লেষকরা দেখে থাকেন। আজকের আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি নেতিবাচক ধারা চলছে, 40 পয়েন্ট কমেছে ডিএসইএক্স ইন্ডেক্স, অবস্থান করছে 5297 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স কমেছে 12 পয়েন্ট, অবস্থান 1137-এ। ডিএস30 অবস্থান 2034, কমেছে 17.16 পয়েন্ট। লেনদেনেও একেবারেই কম, আজকে 353 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 90টির, কমেছে 253টির এবং অপরিবর্তিত আছে 54টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, স্বর্ণের দরদাম জানাতে চাই আমরা, যদিও কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে স্বর্ণের নতুন রেকর্ড হয়েছে, সেই দামটি আসলে কত ক্যারেট কি দামে বিক্রি হচ্ছে সেটি জানাবো, সাথে রূপা এবং মুদ্রার বাজারের আপডেট জানাবো। শুরুতে মুদ্রা বাজার আমরা যদি আমরা ঠিক আছে, আমরা মুদ্রা বাজারটি আমরা প্রথমে দেখি মুদ্রা কি দামে বিনিময় হচ্ছে। মার্কিন ডলার কেনা হচ্ছে 122 টাকায়, বিক্রয় 123 ইউরো 137 টাকায় কিনে 142 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 157, বিক্রয় 165। চীনা ইউয়ান কেনা হচ্ছে 16 টাকায়, বিক্রয় 17 টাকা 50 পয়সা। সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সা কিনে 32 টাকা 60 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দাম যদি দেখি 2,09,000 টাকার উপরে এখন বিক্রি হচ্ছে 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,99,000, অর্থাৎ প্রায় 2 লাখ টাকা। 21 ক্যারেট কিনতেও কিন্তু 2 লাখ টাকার উপরে কাছাকাছি আপনাকে গুনতে হবে। 18 ক্যারেটের দাম পড়ছে 1,71,088 টাকা। সনাতন রূপা স্বর্ণ বিক্রি হচ্ছে 1,42,300 টাকায়। রূপার দরদাম জানবো।
রূপার দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে স্বর্ণের সাথে পাল্লা দিয়ে। 22 ক্যারেট রূপা এই মুহূর্তে প্রায় 5,000 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 4,747, 18 ক্যারেট 4,070 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,055 টাকা। দর্শক, এরই সাথে সময় হচ্ছে আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে। সাথে প্রণোদনার সার, বীজ, কীটনাশক সহ সরকারি বরাদ্দের অর্থ প্রকৃত কৃষককে না দিয়ে লোপাট হচ্ছে বলে অভিযোগ কুষ্টিয়ার কুমারখালীর কৃষকদের। 3 কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তাদের। কৃষকরা বলছেন কোনো ধরনের সহায়তা করেন না এই 3 কর্মকর্তা। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রণোদনার সার, বীজ সহ সরকারি বরাদ্দের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের 3 উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়ে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ করেছেন 1.5 শতাধিক কৃষক। তো আমাদের ইউনিয়নে যে কৃষি কর্মকর্তা আছেন মোহাম্মদ রবিউল ইসলাম এবং আফরোজা খাতুন, দুজনের স্বামী স্ত্রী, একই অফিসে চাকরি করেন। আসলে কার অফিস কে করে আমরা নিজেও জানি না। আমার মাঠের অবস্থা খুব খারাপ। আমার যে কৃষি অফিসার আছে, ব্লক সুপারভাইজার আছে, আজ পর্যন্ত আমি আর দেখলাম না 10 বছরের মধ্যেও তারা আমার সঙ্গে সাক্ষাৎ করে, আমার দেখে। কৃষকদের অভিযোগ, সমস্যা নিয়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ চাইতে গেলে তাদের দেখা মেলে না, পাওয়া যায় না কৃষি বিভাগের কোনো সহায়তাও। আমরা যে চাষি ধান জন্মাচ্ছি, এই পামরি পোকা, এই মাজরা কাটা পোকা, এই যে পচন, এই সব রোগে যে ধান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দিশাহারা হয়ে গেছি যে কি ওষুধ দেবো, কার কাছে পরামর্শ নেবো। একটা বীজ পায়নি, একটা সার পানি ঠিক মতো, আমাদের সঙ্গে ঠিক মতো কথা বলে না, এভাবেও মানে চূড়া কারবারি করে। মেন কথা, উপসহকারী মাঠ কর্মকর্তা থাকবে যারা দক্ষ ফিল্ডে যারা কাজ করে, এরকম যারা 9টা 5টা ডিউটি করে, আমরা এমন অফিসার চাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কৃষি কর্মকর্তারা। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করে আছে, নিয়ম মেনটেন করে আছে, এইটার কোনো সত্যতা প্রমাণ করলে কেউ পাবে না। সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী কিন্তু আমি প্রণোদনার মালগুলো চাষিদের মাঝে দিই। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার। 159 জন কৃষক কিষানির নাম একটা অভিযোগ আসে। ওই কৃষি কর্মকর্তারা প্রতি সপ্তাহে রিপোর্ট আমাকে দেয় যে মাঠে এই অবস্থা আছে, এই করা প্রয়োজন। কৃষকের তারা পরামর্শ দিয়ে আসে। পাশাপাশি ওই ইউনিয়ন পরিষদ যে ফিয়াক সেন্টার আছে, ওখানে তারা কিন্তু সময় বসে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 যুগেরও বেশি সময় পার হলেও ফেনীর মহিপালে স্থায়ীভাবে নির্মিত হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল। অস্থায়ীভাবে ছোট একটি আন্তর্জেলা বাস টার্মিনাল থাকলেও নানা সমস্যায় জর্জরিত হয়ে এখন ব্যবহারের অনুপযোগী। এতে দুর্ভোগের শেষ নেই পরিবহন সংশ্লিষ্টদের। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। মোহাম্মদ ইয়াসিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর মহিপালে অস্থায়ীভাবে গড়ে ওঠা আন্তঃজেলা বাস টার্মিনাল। 80-র দশকে এই বাস টার্মিনালটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। এরপর 4 দশক পেরিয়ে গেলেও স্থায়ী বাস টার্মিনাল নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে নানা সমস্যায় জর্জরিত এই পুরনো টার্মিনাল। বড় বড় গর্তে এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগের যেন শেষ নেই। প্রথম দিকে এই টার্মিনালের দেখাশোনার দায়িত্বে ছিল পরিবহন সংশ্লিষ্টরা। পরে ফেনী পৌরসভা দায়িত্ব নিলেও কোনো উন্নয়ন চোখে পড়েনি বলে অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। দীর্ঘদিন যাবৎ এখানে টার্মিনালের দুরবস্থা দেখতে পাচ্ছেন। এখানে অনেক বড় বড় খাদ, গাড়িগুলো ঢোকার সময় অনেক সমস্যা হয়, বাম্পার ভাঙি যায়। মাঝে মধ্যে গাড়িগুলা এখানে খাদে আটকে যায়, রেকার লাগে, অনেক টাকা খরচ। আমরা এখানে গাড়ি ঢুকাতে পারতেছি না। পুরসভা আমাদের থেকে অনেক সময় টাকা নিয়ে যায়, মানে ডেলি টাকা নিয়ে যায়। পুরসভার এখানে কোনো কাজ পাইতেছি না। রাস্তার উপর রাখতে হয়, গাড়িগুলো টার্মিনাল ঢুকাতে পারি না। যে অবস্থা, যে গাড়ি ঢুকলে গাড়ি ঠেঙ্গা জুলনা ভাঙি যায়, গাড়ি আটকে যায়। প্রশাসনের কোনো এখানে কোনো তাদের কোনো মাথা ব্যথা নাই। এছাড়া মালিক শ্রমিক গ্রুপের মধ্যে ইজারার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ লেগেই থাকে। তবে জরাজীর্ণ টার্মিনালটি দ্রুত সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। 1 কোটি টাকার ঊর্ধ্বে একটি প্রকল্প গ্রহণ করে একে একটা মধ্যম মানের একটা বাস টার্মিনাল করা, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি
10 লেনে উন্নীত হচ্ছে, যেটার প্রাক সম্ভাব্যতা যাচাই হয়েছে, আমরা জানতে পেরেছি সড়ক বিভাগের কাছে। এই কারণে আমরা এই কার্যক্রম থেকে আমরা পিছিয়ে এসেছি। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধানের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের পতনের আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ব্যাংকার এবং জেপি মর্গানের প্রধান নির্বাহী জেমি ডিমন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে বাজারে যে অস্থিরতা দেখা যাচ্ছে তা হয়তো আসন্ন বিপর্যয়ের শুরু মাত্র। তার মতে মুদ্রাস্ফীতি এখনও নিয়ন্ত্রণে এলেও তা আবারও মাথাচাড়া দিতে পারে, যা বাজারের উপর নতুন চাপ তৈরি করবে। তবে তিনি আশা প্রকাশ করেন, ফেডারেল রিজার্ভ রাজনৈতিক চাপের মধ্যেও স্বাধীনভাবে তাদের নীতি নির্ধারণ অব্যাহত রেখেছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।